হ্যালো, তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারকে আমরা কতগুলো ভাগে ভাগ করে নিচ্ছি। তার প্রথম অংশটা আমরা আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। কি আলোচনা করেছি? কোনো একটা প্রবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য ওই তারের চারিদিকে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছিল। ওই সৃষ্ট চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান আমরা নির্ণয় করছিলাম দুটি সূত্র দ্বারা, বাইশোভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কুটার ল। অর্থাৎ একটি প্রবাহী তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছিল তার মান কত সেটা আমরা এই সূত্র দ্বারা নির্ণয় করেছিলাম। আজ আমরা শিখব কোনো একটি চৌম্বক ক্ষেত্রে যদি কোনো আধান গতিশীল বা স্থির অবস্থায় থাকে তবে ক্রিয়াশীল চৌম্বক বলের মান। এরূপ একটি তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই তারের থেকে এই বিন্দুতে তাহলে কি সৃষ্টি হবে? এই প্রবাহের দরুন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে এই বিন্দুতে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এইবার এখানে একটি আধান আমি রাখলাম। ওকে, কিরকম করে এই চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করা হচ্ছিল? ডান হাত তালু রুল, বুড়ো আঙুল প্রবাহের অভিমুখ নির্দেশ করলে বাকি আঙুলগুলোকে যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে সেদিকে প্রসারিত করলে তালু যে অভিমুখে থাকবে সেই অভিমুখটা হবে গিয়ে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। তাহলে এই অভিমুখে ছিল, দেখো আমি যখন প্রভাটাকে এদিকে করেছিলাম তাহলে এই অভিমুখে ছিল, তাহলে এরকম হবে, অর্থাৎ এরকম। ক্লিয়ার? তালুর অভিমুখে, তাই অন্তর্মুখী। এবারে কি বলছি, ওই তলের ওপরে একটি আধানকে আমি রাখলাম। ওই আধানটা কি কোনো বল অনুভব করবে? না, কোনো বল অনুভব করছিল না। এবারে এরকম প্রবাহ হচ্ছিল, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। এখানে একটি আধানকে এই তলের উপর দিয়ে, এই তলের উপরে তারটা ছিল, এই তলের উপর দিয়ে একটি আধানকে আমি গতিশীল করলাম। তাহলে দেখা যাবে যে এই আধানটির গতিপথ পরিবর্তন ঘটছে, অর্থাৎ বেঁকে যাচ্ছে। গতিপথ পরিবর্তন ঘটছে মানে কি? তার ওপরে নিশ্চিতভাবে কোনো বল প্রযুক্ত হচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বল যে প্রযুক্ত হচ্ছে এটা কি বল? প্রথম প্রশ্ন। ওকে, চলো, একটি আধানের উপরে বল প্রযুক্ত হয় তড়িৎ বল, অর্থাৎ সেটা যদি তড়িৎ ক্ষেত্রে থাকে সেটা তড়িৎ বল হতে পারে। ওকে, আচ্ছা, প্রথমত আমরা দেখি এর ওপরে এই যে বলটা যে কারণে বেঁকে গেল সেটা তড়িৎ বল না অন্য কোনো বল। যখন আধানটা স্থির ছিল, এরকম একটি তারের মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে, তখন এই আধানটা কিন্তু কোনো বল অনুভব করেনি। যদি এই স্থানে তড়িৎ ক্ষেত্র থাকতো তাহলে কিন্তু সে বল অনুভব করত। ওকে, কিন্তু যখনই এই আধানটাকে গতিশীল করা হলো তখনই বল অনুভব করলো। তাহলে কি না, এটা তড়িৎ ক্ষেত্রজনিত তড়িৎ বল নয়, তড়িৎ বল না। কথাটা ক্লিয়ার হলো? যখন এই তারের সামনে প্রবাহিত একটি আধান তারের মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছিল, তার সামনে তুমি একটি আধানকে স্থির রেখেছিলে, তখন সে কোনো বল অনুভব করছিল না। কিন্তু ওই আধানটাকে যখন আমি গতিশীল করছি তখনই সে বল অনুভব করছে, যে কারণে তার গতিপথটা পরিবর্তন ঘটছে। স্থির অবস্থায় বল প্রয়োগ হচ্ছে না, কিন্তু গতিশীল অবস্থায় বল প্রয়োগ হচ্ছে, তাহলে কিন্তু এটা তড়িৎ ক্ষেত্রে বা তড়িৎ বল নয়। তড়িৎ বল হলে সে কিন্তু স্থির বা গতিশীল দুটো অবস্থাতেই কাজ করত। তাহলে এইখানে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে গিয়ে চৌম্বক বল, সেটা হচ্ছে গিয়ে চৌম্বক বল। তাহলে কি কারণে সৃষ্টি হচ্ছে? স্থির অবস্থায় নেই, গতিশীল অবস্থা। আধানের গতিশীলতার জন্য এর ওপরে বল প্রযুক্ত হচ্ছে। কি বল? চৌম্বক বল। এই চৌম্বক বলটাকে আমরা এফ এম দ্বারা ডিফাইন করছি, চৌম্বক বল এফ এম। ওকে, এই চৌম্বক বল এর মানটা হয় এফ এম সমান কিউ ইন্টু ভি ক্রস বি।
চুম্বক বলের মান কত হলো? কিউ ইন্টু ভি ক্রস বি। আচ্ছা, তাহলে এই চৌম্বক বলটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? চৌম্বক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর? এই সমীকরণ থেকে আমরা পরপর আগে আলোচনাটা এগাই। তাহলে চৌম্বক বল 1 নম্বর কিউ এর উপর নির্ভর করে। কিউ মানে কি? আধান, আধানের উপর নির্ভর করে। ওকে, আধানের উপর নির্ভর। 2, কিউ এর অর্থাৎ আধানের বেগের উপর। ওকে, আচ্ছা। 3, চৌম্বক ক্ষেত্রের উপর, ভি এর উপর। এটা চৌম্বক ক্ষেত্রের উপর। চৌম্বক ক্ষেত্র কি? বি বলা হচ্ছে এখানে। আচ্ছা, আর এটার যদি মডমান লিখি তাহলে দাঁড়াচ্ছে কিউ ইন্টু ভি ইন্টু বি ক্রস গুণন ভাইন অফ থিটা। থিটাটা কি? ভি এবং বি এর অন্তর্বর্তী কোণ। ভি এবং বি এর অন্তর্বর্তী কোণ 4। ভি ও বি এর মধ্যবর্তী কোণের উপরে নির্ভর করে। মধ্যবর্তী কোণের মানে এখানে যেটাকে আমরা বলছি থিটার ওপর নির্ভর করে। তাহলে চৌম্বক বল কার কার উপরে নির্ভর করছে? আধানের মানের উপরে। 2, আর কার উপরে? আধানের বেগের উপরে। 3, চৌম্বক ক্ষেত্রের উপরে। 4, ওই ভি এবং বি এদের দুজনের অন্তর্বর্তী কোণের উপরে নির্ভর করে। ক্লিয়ার হয়েছে? চলো, কখনোই বলের মানটা 0 হবে, কখনোই বলের মানটা সর্বোচ্চ হবে। আমরা আসি, এই বল কখন সর্বোচ্চ হবে? প্রথম, আমরা যেহেতু কিউ এর উপর নির্ভর করে, যদি কিউটা 0 হয় তাহলে নির্ভর করবে কিউ এর উপরে। অর্থাৎ প্রথম, এফ এম সর্বনিম্ন কোন কোন ক্ষেত্রে সর্বনিম্ন হবে? সর্বনিম্ন কত সেটা? এফ এম ইজ ইকাল টু 0 কখন হবে? 1। কি এর উপর নির্ভর করে? যখন কিউ ইজ ইকাল টু 0। কারণ এফ এম সমান আমরা পেয়েছি কিউ ভি বি সাইন অফ থিটা। ওকে, তাহলে কিউটা যদি 0 হয় তাহলে এফ এম 0 হবে। মানে আহিত কণা, কোনো কণা যদি গতিশীল হয়, তার যদি আধান না থাকে তাহলে তার উপরে কোনো চুম্বক বল ক্রিয়া করবে না। 2, ভি ইজ ইকাল টু 0 হলে এফ এম ইজ ইকাল টু 0। এর কনসেপ্টটা কি? না, আহিত কণা আছে কিন্তু সেটা স্থির আছে, তাহলে কোনো চৌম্বক বল অনুভব করবে না। 3, চৌম্বক ক্ষেত্র 0 হলো এফ এম 0। অর্থাৎ একটি আধান গতিশীল হচ্ছে কিন্তু সেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই, তাহলে সেটা চৌম্বক বল অনুভব করবে না। 4, যদি থিটা ইজ ইকাল টু 0 হয় বা 180 হয়, মানে এদিকে চৌম্বক বল ক্রিয়াশীল হচ্ছে যদি বেগটা এইরূপ, বা চৌম্বক বল এদিকে যদি বেগটা এইরূপ হয়। এই দুটো ক্ষেত্রে এটা দেখো 180 ডিগ্রি, এইটা এক্ষেত্রে 0 ডিগ্রি। অর্থাৎ থিটাটা যদি 0, মানে যখন বি এর অভিমুখে, বি এর সাথে সমান্তরালে গতিশীল হবে, যেটা বি এর অভিমুখে বা বিপরীত অভিমুখে। যদি বি এর অভিমুখে যায় তাহলে অ্যাঙ্গেলটা 0, যদি বিপরীত অভিমুখে যায় তাহলে অ্যাঙ্গেলটা 180। তখন সেক্ষেত্রে কি হবে? এফ এম ইজ ইকাল টু কিউ ভি বি সাইন অফ 0 অর 180 সাইন 0 0, দ্যাট ইজ 0। ওকে, তাহলে সর্বনিম্ন হওয়ার শর্ত। তাহলে কি বললাম? যদি একটি অনাহিত কণা কোনো চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকে, দ্যাট ইজ কিউ ইজ ইকাল টু 0। যদি আহিত কণাটি স্থির থাকে চৌম্বক ক্ষেত্রে, তাহলেও চৌম্বক বল তার উপরে প্রযুক্ত হবে না। একটি আহিত কণা গতিশীল আছে কিন্তু সেখানে চৌম্বক ক্ষেত্র নেই, তাহলেও কিন্তু তার উপরে চৌম্বক বল হবে না। কিট আধানটা গতিশীল আছে কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখে অর্থাৎ সমান্তরালে বা বিপরীত অভিমুখে, তাহলেও কিন্তু চৌম্বক বলটা 0 হবে। ওকে, আচ্ছা, এবারে আসছি সর্বোচ্চ মান কখন হবে? সর্বোচ্চ মান কার?
FM এর কখন হবে when থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি FM সমান হবে QVB সাইন অফ 90 সাইন 90 কত 1 তাহলে QVB এটা FM এর সর্বোচ্চ মান ক্লিয়ার অর্থাৎ যখন B এর সাথে V 90 ডিগ্রি কোণে যাবে তখন সেক্ষেত্রে ক্রিয়াশীল বলটা সর্বোচ্চ হবে ক্লিয়ার এতটা পর্যন্ত ক্লিয়ার অর্থাৎ চৌম্বক বল কার উপরে প্রযুক্ত হচ্ছে গতিশীল আধানের উপরে যদি একটি চৌম্বক ক্ষেত্রে একটি আধান গতিশীল হয় তাহলে সেই গতিটা যদি চৌম্বক ক্ষেত্র বরাবর না হয় তাহলে ওই আধানটি একটি চৌম্বক বল অনুভব করে সেই চৌম্বক বলটা এইটা এতক্ষণ ধরে সেই আলোচনাটা হলো চলো চৌম্বক বল হলো এবারে প্রশ্ন এই বলের অভিমুখ কোন দিকে চলো আসি এবার নোট ডাউন করে নিয়েছিলে এতটা যদি না হয় একটু ব্যাক করে নোট ডাউন করে রাখো আচ্ছা এখন আসছি FM এর অভিমুখ চৌম্বক বলের অভিমুখ চৌম্বক বলের অভিমুখ এটা নির্ণয় করতে গিয়ে আমি প্রথম একটি সূত্র অ্যাপ্লাই করছি সিম্পল ভেক্টর ল FM সমান Q ইন্টু V ক্রস B এটা ছিল ভেক্টর নিয়ম অনুযায়ী V এবং B উভয়ের সাথেই FM লম্ব অর্থাৎ চৌম্বক বল V এর সাথেও লম্ব এবং FM এর সাথেও V এর সাথেও লম্ব ভেক্টর রুল কি বলেছিল ধরো এটা যদি V হয় এটা যদি B হয় আমরা ধরে নিচ্ছি V এবং B এই তলে আছে তাহলে কি ভেক্টরের ক্রস প্রোডাক্টের নিয়ম ক্রস গুণনের নিয়মে কি হচ্ছিল না V ক্রস B তার মানে V থেকে B এর দিকে আমি একটি স্ক্রুকে রোটেট করব কি এই রকম তলে এটা তল এই তলটা আমি হাতের তালুটা আমি পেন একটা রেখে দিয়েছি ওকে এবারে কি করছি V ক্রস B আছে মানে V থেকে B এর দিকে ক্রস গুণন করছি মানে আমি এই স্ক্রুটাকে ওই দিকে রোটেট করছি এটা কোন দিকে অগ্রসর হচ্ছে এটা তলের সাথে লম্বভাবে অভ্যন্তরে তাহলে B এর FM এর অভিমুখ হবে এই তলের সাথে লম্বভাবে অভ্যন্তরে ক্লিয়ার চেঞ্জ করে নিই একটু কীরকম ধরো চলো এটা B এর অভিমুখ ওকে V এদিকে এই তলের সাথে লম্ব করে B এবং V হচ্ছে গিয়ে তলের সাথে এরকম ওকে তাহলে VB তাহলে এটা V এটা V এটা B এরকম দেখো এটা V এটা B এটা V এটা B তাহলে কি হবে V থেকে B আমি এদের মিডল পয়েন্টে এই তলের এরকম করে আমি রেখেছি এবারে V থেকে B এর দিকে এটা এই তলটাতে থাকতো এই তলটাতে এটা হচ্ছে গিয়ে B এটা হচ্ছে গিয়ে V তাহলে হাতের তালুটা যে তল সে তলে V এবং B আছে ওকে তাহলে কি বলছি এর ওপরে তুমি এদের এই পয়েন্টে তুমি রাখো সেরকম এরকম তালের উপরে আমি লম্ব রেখেছি এরকম একটা স্ক্রু রেখেছি রাখার পর V ছিল এদিকে B ছিল এদিকে V থেকে B এর দিকে রোটেট করছি V থেকে B এর দিকে কোন দিকে রোটেট হচ্ছে V থেকে B এর দিকে V থেকে B এর দিকে ওপরের দিকে হচ্ছে এরকম হচ্ছে তাহলে এটা হবে এই কাগজের তলে ওপরের দিকে ওকে এই কাগজের তলে ওপরের দিকে ক্লিয়ার হচ্ছে আচ্ছা তাহলে আমি সিম্পল একদম সহজ ভেক্টর নিয়ম রুল ফলো করে আমি এটা আঁকতে পারি তাহলে প্রথম FM এর অভিমুখ আমরা শিখলাম ভেক্টর নিয়মে ওকে 2 নম্বর ঠিক আছে বাম হাতের ফ্লেমিং রুল ফ্লেমিং নিয়ম বাম হাতের ফ্লেমিং নিয়ম ওকে বাম হাতের ফ্লেমিং নিয়ম কি বলা হচ্ছে
না বলা হচ্ছে যে আমরা তিনটে আঙুলকে, আমাদের এই হাতের তিনটে আঙুলের নাম আমরা জানি। কোন তিনটে? এটা কি, এটা কি নাম এই আঙুলটার? তর্জনী। এটা কি? বৃদ্ধাঙ্গুলি। এটা কি? মধ্যমা। পাঁচটা আঙুলের নাম আমি বলছি না, শুধু এই তিনটে। এইটা কি, কি এই আঙুলটার নাম? তর্জনী। এটা কি? মধ্যমা। এটা কি? বৃদ্ধাঙ্গুলি। এই তিনটাকে এরকম সমকোণে রাখো, প্রসারিত করো, সমকোণে রেখে প্রসারিত করো। এই একটা আঙুল, এটা থাম, আর এটা হচ্ছে কি তর্জনী। এটা তর্জনী, এটা বৃদ্ধাঙ্গুলি, এটা মধ্যমা। এরকম তিনভাবে প্রসারিত করেছি। ওকে, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি, হাতের ছবিটা খুব ভালো হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এইরকম প্রত্যেকে হাতটা নিয়ে কিন্তু অভ্যেস করতে হবে, না হলে কিন্তু শুধু স্যার ঠিক বলে যাবেন, কিন্তু নিজেরা যতক্ষণ না এটার সাথে অ্যাডাপ্ট হবে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যার সমাধান করতে পারবে না। চলো এবার কি বলা হচ্ছে? বলা হচ্ছে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্র। ওকে, মধ্যমা প্রবাহের অভিমুখ, প্রবাহের অভিমুখ। এটাকে এরকম করে বলি, প্রবাহের অভিমুখ ধনাত্মক আধানের গতির অভিমুখ। এটাও বললাম, গতির অভিমুখ। ধনাত্মক আধানের গতির অভিমুখ। একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে কার প্রবাহ ধরে নেই? ধনাত্মক আধানের প্রবাহ। তাহলে প্রবাহের অভিমুখ মানে কি? ধনাত্মক আধানের গতির অভিমুখ নির্দেশ করে। বৃদ্ধাঙ্গুলি ক্রিয়াশীল চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করবে, অভিমুখ, ক্রিয়াশীল চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করবে। ওকে, চলো তাহলে আমি কনসেপ্টটা বুঝবার চেষ্টা করি। চলো, এখানে বলে দেওয়া আছে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে? এই তলের সাথে লম্ব হবে ভেতরের দিকে, চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে দেখিয়েছি। এবারে বলেছি প্রবাহের অভিমুখ মানে আধানের অভিমুখ, তিনটে আঙুলকে প্রসারিত করেছি। এবার দেখো এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এই দিকটা অভিমুখ নির্দেশ করছে এরকম, এরকম এবং এরকম। তাহলে দেখো এটা প্রবাহের অভিমুখ মানেই আধানের গতির অভিমুখ, তাহলে এটা এফএম এর অভিমুখ। ক্লিয়ার? বোঝা গেছে? চলো আর দুটো কনসেপ্ট করবার চেষ্টা করি, তাহলে হবে। আরো দুটো কনসেপ্ট করবার চেষ্টা করি। চলো 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 চলো, নিজেরা হাত বাড়িয়ে প্রসারিত করে করো। ধরো বি এর অভিমুখ এরকম, এটা বি এর অভিমুখ, এটা ভি এর অভিমুখ। ওকে, তাহলে এটা তুমি নির্দেশ করো কি হবে? তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ তর্জনী, প্রবাহের অভিমুখ। ওকে, দেখো প্রবাহের অভিমুখ। ওকে, ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ওদিকে বাইরের দিকে, প্রবাহের অভিমুখ এদিকে। ওকে, তাহলে চৌম্বক বলের অভিমুখ দেখো বুড়ো আঙুল ওপরের দিকে, এফ এম। ওকে, আচ্ছা, ক্রস 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 ক্রস, বি এর অভিমুখ, এটা ভি এর অভিমুখ। চলো দেখো তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ভেতরের দিকে, প্রবাহের অভিমুখ এদিকে, তাহলে এফ এম এর অভিমুখ এদিকে। এটা তো করেছিলাম, সরি। ওকে, এবারে আরো একটা দেখি, ট্রাই করো। এটা হচ্ছে কি বি এর অভিমুখ, এটা ভি এর অভিমুখ, এটা ভি, এটা বি, তলের মধ্যে। ঠিক আছে, তাহলে তুমি দেখাবে কি করে? বি এর অভিমুখ, ভি এর অভিমুখ, এটা বি এর অভিমুখ, এটা ভি এর অভিমুখ ওপরের দিকে। তাহলে বুড়ো আঙুল কোন দিকে নির্দেশ করছে?
এটা হবে গিয়ে FM এর অভিমুখ। চলো আরেকটা চেষ্টা করি, এটা B এর অভিমুখ, এটা V এর অভিমুখ। এবারে নিজেরা ট্রাই করো, এটা দেখো ট্রাই করে পারছো কিনা। B এর অভিমুখ, V এর অভিমুখ উপরের দিকে, FM এর অভিমুখ, তাহলে সাথে লম্ব হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, আরেকটা রুল শিখবো, সেটা হচ্ছে গিয়ে ডান হাতের পাম রুল, তালু সূত্র। ডান হাতের তালু সূত্র, ডান বাম একসাথে মিশে যেন না যায়। আরেকটা রুল FM নির্ণয়ের ডান হাতের তালু নিয়ম। কি বলা হচ্ছে দেখো, লিখছি না, ডান হাত বের করছি। কি বলেছে দেখো, ছিল বুড়ো আঙুল বাকি চারটা আঙুল, এটা বুড়ো আঙুল মানে বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি, ওকে, বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি কে আমরা নির্দেশ করব বেগের অভিমুখ, আর বাকি আঙুলগুলো যদি নির্দেশিত হয় চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। বৃদ্ধাঙ্গুলি বেগ, বাকি আঙুলগুলো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তাহলে তালু যেদিকে থাকবে, তালু FM এর অভিমুখ, তালুর অভিমুখ FM এর অভিমুখ, অর্থাৎ চৌম্বক বলের অভিমুখ। মন দিয়ে শোনো, ডান হাত, আমি যেদিকে চৌম্বক ক্ষেত্র বাকি আঙুলগুলো সেদিকে প্রসারিত করব। ওকে, আচ্ছা দেখো, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ছিল? ভেতরের দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে দেখিয়েছি। বাকি আঙুলগুলো এই চারটা আঙুল, এই চারটা আঙুল। আর বুড়ো আঙুলটা কোন দিকে থাকবে বলেছি? বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলি, বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলি বেগের অভিমুখে। এবারে বলো তালু কোন দিকে আছে? এদিকে। তাহলে অভিমুখ হচ্ছে এদিকে। বলো, নিজেরা হাত প্রসারিত করো। আরেকবার রিপিট করছি, এটার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এরকম প্রসারিত করেছি। ওকে, এবারে বলো বেগের অভিমুখ এদিকে করেছি, বেগের অভিমুখ এদিকে। তাহলে তালু কোন দিকে আছে? এদিকে তালু আছে। ওকে, এইটা আসছি, এইটা। চলো, চৌম্বক ক্ষেত্র এদিকে প্রসারিত হয়েছে, বেগ, বেগ উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র এদিকে। তাহলে তালু কোন দিকে? ভেতরের দিকে। চলো, এটা চৌম্বক ক্ষেত্র, বেগ, তাহলে তালু কোন দিকে? চলো আবার একটা নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করে করো। আচ্ছা, এটা বেগ, তাহলে বেগ কোনটা? এটা বি, এটা ভি। এবারে বলো, দেখো ট্রাই করেছো? করেছো? দেখো ঠিক বললে কিনা। চৌম্বক ক্ষেত্র এদিকে দেখিয়েছি, বেগ কোন দিকে? এদিকে। তালু কোন দিকে আছে? নিচের দিকে। হয়েছিল? চলো, তাহলে অভিমুখটা আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হলো। ক্লিয়ার হয়েছে? সব থেকে ফার্স্ট রুল এটা, ডান হাতের রুল। সব দুটোই, তিনটেই ভালো রুল। তোমার যেটা মনে হবে সেটা সুবিধা করতে পারো, সেটাতেই করতে পারো। তালু নিয়মটা অনেক সহজে, ডান হাতের তালু নিয়মটা অনেকটা বেস্ট রুল বলে আমার মনে হয়। বিভিন্ন বই বিভিন্নভাবে বলেছেন। এটা অনেক সহজে রুল, এই ডান হাতের তালু রুলটা। আরেকবার বলবো মনে হচ্ছে? আরেকবার বলতে হবে? ওকে, দেখো তাহলে আরেকবার বলতে হবে বলছে আরেকবার বলতে হবে। চলো আরেকবার দেখে নিই, দেখে নাও কী বলছে। ডান হাত নাও, তার সব আঙুলগুলো যেদিকে সেদিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ দেখাও। বুড়ো আঙুল বেগের অভিমুখ বা প্রবাহের অভিমুখ দেখাও। তাহলে তালু যেদিকে থাকবে সেটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করবে। এক্ষেত্রে তলের সাথে লম্ব করে বাইরের দিকে এরকম চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ওকে, এবারে বি এদিকে, ভি এদিকে, ভি এদিকে ঘুরিয়ে, ভি এদিকে হয়েছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ওদিকে থাকছে, ভি এদিকে থাকছে। তালু কোন দিকে? এদিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রের বেগ FM এর অভিমুখ হচ্ছে গিয়ে এদিকে। বলো ক্লিয়ার? ওপরেরটা দেখো আরেকবার, চৌম্বক ক্ষেত্র এদিকে, বেগ বুড়ো আঙুল এদিকে। তাহলে তালু কোন দিকে? ওপরের দিকে। ক্লিয়ার? আচ্ছা,
চলো ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমি ছোট ছোট দুটো প্রবলেম করে নিই, ওকে দেখে নিই কী বলছো। বলছে তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, তার থেকে 4 মিটার দূরত্বে একটি আধান কে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হয়েছে। ক্রিয়াশীল চৌম্বক বল নির্ণয় করো। কি বললাম, এটি তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, 4 মিটার দূরত্বে একটি আধানকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করা হয়েছে। ওই আধানের উপরে ক্রিয়াশীল বল নির্ণয় করো। আধানের মান 10 কুলম্ব, 10 কুলম্ব আধানকে গতিশীল করা হয়েছে। ওকে, আচ্ছা চলো দেখে নিই। তাহলে আমাকে দেওয়া আছে এফএম ফাইন্ড আউট করতে গেলে আমার দরকার কিউ ভি বি সাইন থিটা। ওকে চলো দেখে নিই কী কী আছে। কিউ আছে, হ্যাঁ। ভি আছে, হ্যাঁ। বি আছে, ডিরেক্টলি নেই, ইনডাইরেক্টলি আছে। আচ্ছা, ডিরেক্টলি নেই বাট ইনডাইরেক্টলি আছে, আসছে। থিটা আছে, হ্যাঁ এটাও আছে, একটু ভেবে বের করতে হবে, তাহলে আমি বের করতে পারবো এফএম। চলো তাহলে একটা তারের মধ্যে যে তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার হচ্ছে 4 মিটার দূরত্বে, এর ক্ষেত্রে এটাকে ইনফানাইট তার বলে দেওয়া হয়েছে। চলো ইনফানাইট তার বলে দেওয়া হয়েছে, অসীম দৈর্ঘ্যের। তাহলে এর ক্ষেত্রে বি ইজিক্যাল টু μ0 বাই 4 পাই 2i বাই r। ওকে, তাহলে আমি এটাকে ক্যালকুলেট করব। এটা 10 টু দি পাওয়ার -7, এই ভ্যালুটা 10 টু দি পাওয়ার -7 ইন্টু 2 ইন্টু আই কত 2, 4 মিটার দূরত্বে আছে, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -7 টেসলা। আচ্ছা, এবারে থিটা নির্ণয় করতে হবে। বি এর অভিমুখ কোন দিকে? বি এর অভিমুখ নির্ণয় করতে গেলে সেই ডান হাত কি বলেছিলাম, যখন বি এর অভিমুখ নির্ণয় করবে বুড়ো আঙুল প্রবাহের দিকে রাখো, বাকি আঙুলগুলো যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে সেদিকে প্রসারিত করো। ওইদিকে প্রসারিত করেছি। তালু যেদিকে আছে সেটাই হবে বি এর অভিমুখ। তালু কোন দিকে আছে? তাহলে বি এর অভিমুখটা হবে ওই তলের সাথে লম্ব করে ভেতরের দিকে। এইবারে এইটা তলের সাথে লম্ব করে ভেতরের দিকে, এই তলের উপর দিয়ে কিউ প্রবাহিত হচ্ছে, তাহলে থিটা কত? এটা হচ্ছে গিয়ে বি তলের সাথে লম্ব করে, এটা হচ্ছে গিয়ে ভি, তাহলে অ্যাঙ্গেল কত? 90। এটা বোঝা গেছে কিনা বলো? এটা বি, এটা ভি প্রবাহিত হচ্ছে, আধান প্রবাহ এরকম, তাহলে অ্যাঙ্গেলটা কত? 90। তাহলে থিটা ইজ ইকাল টু 90। ওকে, আচ্ছা তাহলে বি ইজ ইকাল টু বেরিয়েছে 10 টু দি পাওয়ার -7 টেসলা। সব বেরিয়েছে, সিম্পল। এফএম ফাইন্ড আউট করো। তাহলে এফএম ইজ ইকাল টু 10 ইন্টু ভি 10 ইন্টু বি 10 টু দি পাওয়ার -7 ইন্টু সাইন অফ 90, সাইন 91, 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -7, 2 কেটে গেল 10 টু দি পাওয়ার -5 নিউটন। ওকে ক্লিয়ার? আসি পরের কনসেপ্টে, পরের প্রবলেম করব। দেখে নাও এবারের প্রবলেমটা। বলেছে আধান 10 টু দি পাওয়ার -6, সে আধানটি একটি 10 টু দি পাওয়ার -2i টেসলা চুম্বক ক্ষেত্রে ভি ইজিক্যাল টু এই বেগে গতিশীল, তাহলে ক্রিয়াশীল বল নির্ণয় করো। সিম্পল প্রবলেম, ট্রাই করো, দেখে নাও। এফএম ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি, এই ফর্মুলেশন দিয়ে আমি এফএমটাকে ফাইন্ড আউট করব। তাহলে কিউ এর ভ্যালু 10 টু দি পাওয়ার -6, ওকে। ভি কত? 10 টু দি পাওয়ার 6 বাই √2 i প্লাস জে ক্যাপ, ওকে। ক্রস 10 টু দি পাওয়ার -2i, দুটো ভেক্টরের ক্ষেত্রে ক্রস গুণন মনে আছে? চলো 10 টু দি পাওয়ার -6 ক্রস গুণন করতে গেলে আমরা আই জে কে লিখে নেব। প্রথম ভেক্টরের i 10 টু দি পাওয়ার 6 বাই √2, দ্বিতীয় ভেক্টরের যে 10 টু দি পাওয়ার 6 বাই √2 k0। দ্বিতীয় ভেক্টরের, প্রথম ভেক্টরের i এর সহগ, j এর সহগ, k এর সহগ। দ্বিতীয় ভেক্টরের i এর সহগ, j এর সহগ, k এর সহগ। বজ্রগুণন প্রক্রিয়া, তাহলে i অফ এটা ক্রস এটা
0। ওকে, মাইনাস জে, তোমাদের ক্ষেত্রে মাইনাস কত, এটা ক্রস এটা 0, প্লাস কে, এটা 0 মাইনাস এটার গুণ করলে 10⁴/√2। ওকে, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 10⁴/√2, সামনে ছিল একটা 10⁶ -6 গুণ অফ কে, আরও একটা ছিল মাইনাস, এইটা ছিল মাইনাস 10⁻⁻6, এটা বেরিয়েছে 10⁴/2, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 10⁻²/√2 কে। বলো, ক্লিয়ার? সিম্পল ভেক্টর নিয়মে অঙ্কটা হলো, হচ্ছে। এখন একটি প্রবলেম কি বলা আছে, একটি আহিত কণাকে এইরকম চৌম্বক ক্ষেত্রে ছুঁড়ে দেওয়া হয়েছে, এর ফলে ওই আধানটার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে এইটা, এক্সের মান অর্থাৎ xi+2j, এক্সের মান নির্ণয় করো। কি বললাম, লেখো, একটি আহিত কণাকে বি মানের চৌম্বক ক্ষেত্রে ছুঁড়ে দেওয়া হয়েছে, ওই আহিত কণাতে সৃষ্ট ত্বরণ এইটা, এক্সের মান নির্ণয় করো। ট্রাই করো। আচ্ছা, আমরা পেয়েছি চৌম্বক বল = QV B sin θ, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বললাম, মান দিয়ে বললাম। আচ্ছা, তাহলে যদি ত্বরণ সৃষ্টি হতো, এই বলটা কণাতে কি সৃষ্টি করবে, ত্বরণ, তাহলে ত্বরণ কত, A = Fm/m। ওকে, আচ্ছা, বলো তো এক্ষেত্রে যে কনসেপ্টটা তোমাকে কাজে লাগাতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এটা আগে করে নিই, VB sin of θ, এটা আর একটা কনসেপ্ট পরের প্রবলেমটার জন্য কাজে লাগবে। বলো, FM পারপেন্ডিকুলার V, FM পারপেন্ডিকুলার B, ওকে, FM পারপেন্ডিকুলার V, অর্থাৎ চৌম্বক বল বেগের সাথে লম্ব, চৌম্বক বল চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব, তাহলে ত্বরণ বি এর সাথে লম্ব। নিউটনস সেকেন্ড ল কি বলেছিলি, কোনো বস্তুর ওপরে যদি তুমি বল প্রয়োগ করো, বলের অভিমুখে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে, তাহলে এফএম যদি বি এর উপরে লম্ব হয় তাহলে ত্বরণটাও বি এর উপরে লম্ব হবে। ওকে, এই কনসেপ্টটা ক্লিয়ার? এই কনসেপ্টটা দেখো, এই কনসেপ্টটা দিয়ে এটাকে করছি, তাহলে আমরা বলতে পারি B.A, বি ভেক্টর এও ভেক্টর, এদের গুণফল কি হবে, ডট প্রোডাক্ট, যেহেতু বি পারপেন্ডিকুলার এ তাহলে 0, তাহলে ডট প্রোডাক্ট করে নে 3i + 4j। বলো ক্লিয়ার হচ্ছে কিনা? হচ্ছে, ইন্টু 10⁻⁻2 ডট xi + 2j, ডট প্রোডাক্ট করছি, = 0 i, তাহলে 3x ইন্টু 10⁻⁻2 প্লাস 4 ইন্টু 10⁻⁻2 ইন্টু 2 = 0। ওকে, তাহলে 10⁻2 উড়ে যাচ্ছে, দ্যাট ইজ 3x = -8, তাহলে x = -8/3, অর্থাৎ x এর ভ্যালু হবে। ক্লিয়ার হলো? বোঝা গেছে কনসেপ্টটা বোঝা গেছে? এখন আমরা কার্যহীন বলের উদাহরণ দেব। কার্যহীন বল অর্থাৎ বল প্রযুক্ত হচ্ছে অথচ কার্যশূন্য। কীরকম? আমরা একটা বস্তুর আহিত কণা, একটি আহিত কণা, তার ওপরে চৌম্বক বল কত হচ্ছিল,
Fm সমান হচ্ছিল কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে Fm এর সাথে ভি কেমন ছিল? পারপেন্ডিকুলার। আচ্ছা, ভি এর অভিমুখে কণার কি হবে? সরণ। তাহলে এফ এম পারপেন্ডিকুলার এস মানে সরণ। একটা বস্তুর বেগ এই অভিমুখে, তাহলে বেগের অভিমুখেই সরণ ঘটবে। চৌম্বক বল বেগের সাথে কেমন? লম্ব। তাহলে সরণের সাথে কেমন? লম্ব। কার্যহীন বল ডব্লিউ ইজিক্যাল টু বেরিয়েছিল এফ এস কস অফ থিটা, ডব্লিউ ইজিক্যাল টু 0 হবে যদি থিটা ইজিক্যাল টু 90 হয়, এস ইজিক্যাল টু 0 হয়। এক্ষেত্রে বল এবং সরণ, থিটা মানে বল এবং সরণের অন্তর্বর্তী কোণ, বল এবং সরণের অন্তর্বর্তী কোণ কত? 90। তাহলে এই চৌম্বক বল কোনো কার্য করে না। তাই চৌম্বক বলকে আমরা কি বলি? চৌম্বক বলকে আমরা বলি কার্যহীন বল। কার্যহীন বল, অর্থাৎ এক্ষেত্রে ডব্লিউ ইজিক্যাল টু 0। কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে পুরো বিষয়টা আরেকবার রিপিট করি। কি বলা হচ্ছে? চৌম্বক বল বেগের সাথে কেমন? অভিলম্ব। আহিত কণার বেগের অভিমুখেই সরণ ঘটবে। সরণ এবং তাহলে চৌম্বক বল পরস্পরের কেমন? অভিলম্ব। বল এবং সরণ যদি অভিলম্ব হয় কৃতকার্য কত হয়? 0। যেহেতু এখানে চৌম্বক বল এবং সরণ পরস্পরের অভিলম্ব, তাই কৃতকার্য কত? 0। তাই চৌম্বক বলকে আমরা কি বল বলবো? কার্যহীন বল বলি। কার্যহীন বল, অর্থাৎ এক্ষেত্রে বেগ পরিবর্তন হবে, দ্রুতি একই থাকবে, বেগের পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হবে, অথচ কার্য হবে না। এই রকম অবস্থাতে তাহলে কীরকম গতির সৃষ্টি হবে এই সংক্রান্ত আলোচনা নিয়ে আমরা পরের ক্লাসে আসছি। কনসেপ্টটা বুঝে দেখো, খুব ইন্টারেস্টিং জায়গা। চৌম্বক বল কোনো আহিত কণাতে কাজ প্রয়োগ করছে, কোনো আহিত কণাতে চৌম্বক বল প্রযুক্ত হচ্ছে। এক্ষেত্রে চৌম্বক বল কোনো কার্য করছে না, কিন্তু বল প্রযুক্ত হচ্ছে মানে আহিত কণার বেগ পরিবর্তন ঘটবে। বেগ পরিবর্তন ঘটবে মানে ত্বরণ সৃষ্টি হবে, কিন্তু দ্রুতিটা একই থাকবে। ওকে, তাহলে কি বেগ প্রাপ্তি হলে তার ক্ষেত্রে দ্রুতি একই থাকবে, বেগ বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হবে, সেই সংক্রান্ত আলোচনা নিয়ে আমরা আসব পরের ক্লাসে। কিভাবে এই পুরো ঘটনাটার কৃতকার্য শূন্য, বেগ আছে, বেগ বৃদ্ধি পাচ্ছে, দ্রুতি সমদ্রুতি, ত্বরণ সৃষ্টি হচ্ছে, কিভাবে সৃষ্টি হয় সে সংক্রান্ত আলোচনা নেই। ওকে, থ্যাংক ইউ।